ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। 2 বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। 3 পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মৌসিনরাম। 4 ব্যাসল্ট শিলাগঠিত অঞ্চলে দেখা যায় কালো মাটি। 5 বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ। 6 বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। 2 আছে শূন্যস্থান পূরণ। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। আর 2 হবে দার্জিলিং জেলার মংপুতে সিংকোনা পাওয়া যায়। 3 শুদ্ধ অশুদ্ধ বলতে বলছে ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ, শুদ্ধ। 4 দিয়েছে এক কথায় উত্তর, ভারতের কোন রাজ্যে উট আর ময়ূরের জন্য বিখ্যাত? রাজস্থান। 5 আয়তে বলেছে আবহাওয়া বলতে কি বোঝো? এটা তোমাদের বইয়ের 44 পাতায় রয়েছে। আবহাওয়া বলতে কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতার অবস্থাকে বোঝায়। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া বদলাতে পারে, আবার কখনো অল্প সময়ের মধ্যেও আবহাওয়া বদলে যেতে পারে। 2 আছে মাটি সংরক্ষণের প্রয়োজন কেন? এটা তোমাদের বইয়ের 86 পাতায় রয়েছে। এই মাটি সংরক্ষণ এখান থেকে এতটা বলবে। এগুলো হচ্ছে মাটি সংরক্ষণ করার উপায়, মানে কিভাবে আমরা মাটিকে সংরক্ষণ করতে পারি, আর আমরা করব কেন, করার দরকারটা নেই যে তাই মাটি সংরক্ষণ করা দরকার, এই যে এখান থেকে এতটা বলবে। মাটির ওপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে, এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে। মাটি আমাদের নানা প্রয়োজনে লাগে, উদ্ভিদের জন্মানো, চাষবাস, ঘরবাড়ি নির্মাণ, বিভিন্ন জীবের আবাসস্থল প্রভৃতি কারণে মাটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান, তাই মাটি সংরক্ষণ করা দরকার। 6 আয়তে দিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। এটা তোমাদের রায়মার্টিন থেকে দিচ্ছি, 266 পৃষ্ঠাতে রয়েছে। আচ্ছা, যেটা আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা হলো মৌসুমী বায়ুর আগমনকাল, আর মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, ওই প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু। এই যে দক্ষিণ পশ্চিম আর উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর মধ্যে জলবায়ুগত 3টি পার্থক্য উল্লেখ করো। তো এক হচ্ছে যে মে জুন মাসে মৌসুমী বায়ুর আগমন ঘটে, আর অক্টোবর নভেম্বর মাসে প্রত্যাগমন ঘটে। এই সময় ভারতবর্ষে বর্ষাকাল হয়, আর এই সময় ভারতবর্ষে শরৎকাল হয়। আর মৌসুমী বায়ুর আগমন ঘটলে মৌসুমী বায়ুর নাম হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর নাম হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এর সাথে ফলাফলটা দিতে পারো যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত হয়, যা কৃষিকাজে সহায়ক হয়। আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে আবহাওয়া আরামদায়ক থাকে, বৃষ্টিপাত হয় না, তবে বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় কিছু জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। 6 2তে দিয়েছে আন্টার্কটিকার জীবজগতের বিবরণ দাও। এটা তোমাদের বইয়ের 41 পাতায় রয়েছে। বরফে ঢাকা মহাদেশে রয়েছে এই যে আন্টার্কটিকার জীবজগৎ। চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই, একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি, ভয়ঙ্কর ঠান্ডাতেই এরা অভ্যস্ত। চারপাশে সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, শিল দেখা যায়। আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি। মাছ, ক্রিল হলো পেঙ্গুইনদের প্রধান খাদ্য। পেঙ্গুইন উঠতে পারে না, কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পেরার পেঙ্গুইন সব থেকে বড় হয়, প্রায় 8 ফুট লম্বা, ওজন প্রায় 30 কেজি। সারা শরীর চকচকে পালকে ঢাকা থাকে, যা জলে ভেজে না। ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরু চর্বির স্তর থাকে। 7 দিয়েছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিভাবে মানুষের কাজের জন্য নষ্ট হচ্ছে, নিজের ভাষায় লেখো। এটা তোমাদের বইয়ের 38 পৃষ্ঠায় রয়েছে। এটা হচ্ছে এই যে জলস্থল বাতাসের ওই চ্যাপ্টারে যাবে, গেলে 38 পৃষ্ঠায় পাবে। এই যে মানুষ হচ্ছে জীবমণ্ডলের একটা অংশ মাত্র, অথচ মানুষের কাজকর্মে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। 4টে পয়েন্ট, এই যে 1 2 3 4। জনসংখ্যা বৃদ্ধি, বন জঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন, কৃষিকাজ, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো, এসবের ফলে জল, মাটি, বাতাস সবই দূষিত হয়ে যাচ্ছে। 2 যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে,
এই গ্যাসগুলি পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবকুলে জীবন ধারণের প্রয়োজনে অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে, একে বিশ্ব উষ্ণায়ন বলে। ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে চলেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমির প্রসার, তাপপ্রবাহ, এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে। 3. ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে। 4. ধীরে ধীরে জলবায়ু এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রকৃতির এই অবক্ষয় আটকাতে এখনই কোনো কার্যকরী ব্যবস্থা না নিলে শেষ পর্যন্ত মানুষের ওপরই চরম সংকট নেমে আসবে। 7 অথবাতে আছে বায়ুমণ্ডল কি? এটা তোমাদের ভূগোল বইয়ের 31 পৃষ্ঠায় রয়েছে। এই যে পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরকে বলা হয় বায়ুমণ্ডল। ওর সাথে আছে বায়ুমণ্ডল না থাকলে কি হতো, 32 পৃষ্ঠায় রয়েছে। পৃথিবীকে ঘিরে বায়ুস্তর না থাকলে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও প্রাণহীন হয়ে যেত। বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউই বাঁচতে পারে না। 2 নম্বর পয়েন্ট লিখবে, সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় আর দিন ও রাত মিলিয়ে ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। বায়ুমণ্ডলের জন্য পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। 3. প্রতিদিন প্রায় 10,000 কোটি কোটি ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায়, তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর।